জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনার মামলায় ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ আরও সহজ হবে। তাজুল ইসলাম বলেন, গেল ৫ আগস্টে ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। তখনকার সাভার আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। এছাড়া নাম গোপন রেখে আরও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। পরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোকে তাদের মামলা হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু থানাগুলোতে এই মামলা চলমান থাকবে। আইনের এবং বিচারিক যে সমস্ত প্রক্রিয়া আছে, আসামিকে গ্রেপ্তার, তাদেরকে আদালতে সোপর্দ করার এই প্রক্রিয়াটাও চলমান থাকবে। আমরা যখন মনে করব যে এখানে ক্রাইমস অ্যাগেন্সট হিউম্যানিটির অধীনে এই আসামিদেরকে ধরা দরকার, তাদের বিরুদ্ধে এখানে নিয়ে আসা দরকার, তখন আমরা যাব। কিন্তু ধরেন যেহেতু ৫৬,০০০ বর্গমাইল জুড়ে এটা হয়েছে, এই গ্রাউন্ড লেভেল পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক ৪৩ কোটি টাকা লেনদেনে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। মঙ্গলবার ইসমাইল হোসেনকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করা হলে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়। দুদকের আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত খাদ্য সচিব ইসমাইল হোসেন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ঘুষ, বদলি, পদোন্নতি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। গেল শনিবার যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। শুনানিতে আমরা বলেছি যে খাদ্য মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন সাধনচন্দ্র রায়, তিনি তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় অনেক, ২৭-এর ১ ধারার মামলা, এবং সেই সাথে ৬৫টা ব্যাংক অ্যাকাউন্টে তার ৪৩ কোটি টাকার সন্দেহজনক ট্রানজাকশনের তথ্য আমরা পেয়েছি এবং সেগুলোর ডিটেলস আমরা পেয়েছি। সেই মামলা করা হয়েছিল ১৯ তারিখে, এই মাসের ১৯ তারিখে। ২০ তারিখেই এই আসামি ইসমাইল হোসেন খান পালিয়ে যাচ্ছিল এয়ারপোর্ট দিয়ে, সেখান থেকে তাকে 54-এ অ্যারেস্ট করা হয় এবং আজকে আমরা এই দুর্নীতি দমন কমিশনের এই মামলায় তাকে সোনার অ্যারেস্ট হিসেবে দেখানো হয়েছে। চাঁদপুরের লাইটার জাহাজে ৭ শ্রমিক হত্যার ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে এরই মধ্যে নিহতদের সবার পরিচয় নিশ্চিত করেছে প্রশাসন। নিহতরা হলেন ফরিদপুরের কিবরিয়া ও শেখ সবুজ, নড়াইলের আমিনুল মুন্সি ও সালাউদ্দিন, মাগুরার মাজেদুল ও সজিবুল ইসলাম এবং মুন্সিগঞ্জের মোহাম্মদ রানা। মৃত্যুর খবরে সকাল থেকেই চাঁদপুর জেনারেল হাসপাতালে ভিড় করেছেন স্বজনরা। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে পরিবার। এছাড়া হত্যার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে চাঁদপুর জেলা পুলিশ। ১০ কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমডি আলবাকেরা যেহেতু আব্বুর জাহাজি, তারপরে মনে করবেন যে আমরা জানতে পারলাম যে আব্বুর জাহাজ দুর্ঘটনা ঘটছে। এক বছর কাছে তুই আর বাজারে চাষ নেই, সে আর নেই, সে মরে গেছে, এই জানি আমি, তারপর আর কিছুই জানি না। সাথে মারা গেছে, আর কেউ তো নেই ইয়ার মতো, ফ্যামিলি কিভাবে চলবে? সে মারা গেছে, এখন তার পরিবার অসহায়। এটা যে করছে তার আমরা উপযুক্ত বিচার চাই। জানুয়ারির মধ্যে 6টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পরই সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালভনের সাথে ফোনালাপে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন অব্যাহত থাকবে উল্লেখ করে চ্যালেঞ্জিং এই সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান
সালিভান। ধর্মবর্ণ নির্বিশেষে সবার অধিকার রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দুই নেতা। টেলিফোন আলাপে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি নিয়েও আলোচনা করেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন শিগগিরই তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি। ৬টা সংস্কার কমিশন শিগগিরই আমাদের কমিশন সহ শিগগিরই আমরা আমাদের প্রস্তাব দেব। আমাদের আচরণে পরিবর্তন দরকার। যেভাবে আমরা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি সেক্ষেত্রে পরিবর্তন দরকার। তো আমাদের রাজনৈতিক দলগুলোর হলো গুরুত্বপূর্ণ অংশীজন, তো তাদের বল তাদের ওপরে এবং তাদেরও সেই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং অতীতে যেই ভুলভ্রান্তি হয়েছে তার থেকে ঊর্ধ্বে উঠে তারা যেন যে এই শহীদদের রক্ত যেন বৃথা না যায় সে ব্যাপারে তাদের কিন্তু এগিয়ে আসতে হবে। অবশেষে খুলনা অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটিয়ে পদ্মা সেতু হয়ে শুরু হলো ট্রেন চলাচল। নতুন এই রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমল 212 কিলোমিটার, আর তাতে সাশ্রয় হলো দীর্ঘ সময়। এতে উচ্ছ্বসিত খুলনা, যশোর, বেনাপোল সহ এই অঞ্চলের যাত্রীরা। মঙ্গলবার ভোর 6টায় খুলনা রেল স্টেশন থেকে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ট্রেনে ভ্রমণরত যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেল কর্তৃপক্ষ। যাত্রাপথে ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, ভাঙাসহ 6টি স্টেশনে থামে। 4.5 ঘন্টার মধ্যে ট্রেনটি পৌঁছায় কমলাপুর রেল স্টেশনে। এত দ্রুত রেলযোগে খুলনা থেকে ঢাকায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। এদিকে কমলাপুর স্টেশনে ঢাকা খুলনা রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, রেলওয়ের দুরবস্থার কারণ অপব্যয়। অবস্থার উন্নয়নে সরকার রেলের খরচ কমিয়ে আনার চেষ্টা করছে বলে জানান তিনি। কম সময় লাগছে, তো 4 ঘন্টারও আগে ঢাকা চলে আসছে। আগের তুলনায় অনেক ভালো। আগে 10 ঘন্টা লাগতো, সেখানে 4.5 ঘন্টা অনেক ভালো। বেনাপোল পৌঁছাতে মোটামুটি 6-7 ঘন্টা লাগতো, এখন মোটামুটি তো 3-3.5 ঘন্টায় পৌঁছে যাব। এটা আসলে আমাদের জন্য একটা খুশির সংবাদ বলা যায়। যেখানে থেকেই রাজস্ব পাওয়া যাবে, পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে, সেখানেই রেল থামবে। সবাইকে অনুরোধ জানাবো যে কিভাবে এটার খরচ কমানো যায়। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। বিমানে বোমা থাকলে পরিস্থিতি কেমন হবে, যাত্রীদের কিভাবে নিরাপত্তা দিয়ে সরিয়ে আনতে হবে, এ নিয়ে মহড়া অনুষ্ঠিত হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি বিমানে বোমা পাওয়া গেছে এমন দৃশ্যপট তৈরি করা হয়। 50 মিনিটের মহড়ায় সফলভাবে বোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করা হয় যাত্রীদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের নেতৃত্বে মহড়ায় অংশ নেন বিভিন্ন বাহিনীর 4 শতাধিক সদস্য। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, এই মহড়া শাহজালাল বিমানবন্দরের সক্ষমতার প্রমাণ। পরবর্তীতে বাকি দুটি আন্তর্জাতিক বিমানবন্দরেও নিরাপত্তা মহড়া আয়োজনের ঘোষণা দেন তিনি। রাত পেরোলে ওই বড়দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে বরণ করে নিতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বড়দিনের বিশেষ চরিত্র গ্রিঞ্জের অবয়বে সেজে অপরাধীদের ধরছেন পেরুর পুলিশ। আবার তেল আবিবের রাস্তায় আন্দোলনে যোগ দিয়ে ট্রাম্পের পুতুল নিয়ে ঘুরছেন এক শিল্পী। আশা, জিম্মিদের মুক্ত করার মাধ্যমে ইসরায়েলিদের সবচেয়ে বড় উপহার দিবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। মিশরের রাজধানী কায়রো সেজেছে বড়দিনের রঙে। শহরের বিভিন্ন স্থানের ক্রিসমাস মার্কেটে ধুম পড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলোতেও রয়েছে নানা আয়োজন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার 5 মাস পর দায় স্বীকার করল ইসরায়েল। স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এ তথ্য জানান। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস, তবে এতদিন তা স্বীকার করেনি তেল আবিব। এ সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরও শক্ত হাতে দমন করবে ইসরায়েলি সামরিক বাহিনী।
הכינו קשות בציר הרשע, ואנחנו נכה קשות, נפגע בתשתיות אסטרטגיות. 40 জনের মধ্যে 37 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কমিয়ে যাবজ্জীবন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকায় বাকি 3 জনকে ক্ষমা করা হয়নি। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে বাইডেনের এমন সিদ্ধান্তকে নজিরবিহীন বলা হচ্ছে, কারণ 2017 সালের পর প্রথমবারের মতো এমন পদক্ষেপ গ্রহণ করা হলো। তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা সে সময় 2 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়েছিলেন। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে মার্কিন ইতিহাসের অন্যতম সরব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই নেতার আগের মেয়াদে 13 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ডিসেম্বরের শুরুতে অহিংস অপরাধে দোষী সাব্যস্ত 39 জনকে ক্ষমা করেন বাইডেন। এ সময় দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত 1500 আসামির সাজার মেয়াদ কমানো হয়। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।